স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। রুটস এই ওয়ার্ডটির ডাবল মিনিং রয়েছে। বন্ডিং উইথ ফ্যামিলি, পরিবারের সঙ্গে যে আত্মার আত্মিক বন্ধন রয়েছে সেই বন্ডিংকে রুটস এই ওয়ার্ডটি ইন্ডিকেট করেছে। দ্বিতীয়ত, রিলেশনশিপ উইথ দ্য ভ্যালুজ অফ লাইফ, জীবনের যে মূল্যবোধ তার সঙ্গে যে সম্পর্ক, তার সঙ্গে যে রিলেশনশিপ, সেটাকেও রুটস এই ওয়ার্ডটির দ্বারা ইন্ডিকেট করা হয়েছে, বোঝানো হয়েছে। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. This is the opening line of APJ Abdul Kalam's autobiography Wings of Fire. তার যে আত্মজীবনীমূলক গ্রন্থ, তার যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায়, তার ওপেনিং লাইন হলো এটা, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram. আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে রামেশ্বরমের দ্বীপ শহরে। এখানে যে বার্থ ডেট সেটাকে বলা নেই, জেনে রাখো অক্টোবর 15, 1931। তাহলে কি হলো যে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন রামেশ্বরমের এক দ্বীপ শহরে। এই প্রসঙ্গে বলে রাখি রামেশ্বরম রামানাথাপুরম ডিস্ট্রিক্ট এই জেলাতে অবস্থিত। ইট ইজ লোকেটেড ইন পাম্বান আইল্যান্ড, পাম্বান দ্বীপে এটা অবস্থিত। তাহলে চলো আমরা পড়ি আবার। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। আর্স্টওয়াইল মানে ফরমার, পূর্বতন মাদ্রাজ রাজ্য, পূর্বতন মাদ্রাজ রাজ্যে এটা অবস্থিত ছিল। এখন মাদ্রাজ স্টেটের নাম হলো তামিলনাড়ু। মাই ফাদার জৈনুল আবেদিন। তাহলে এপিজে আব্দুল কালামের বাবার নাম হলো জৈনুল আবেদিন। হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন। তার ফর্মাল এডুকেশন মানে হচ্ছে প্রথাগত শিক্ষা, তার যে প্রচুর পরিমাণে ফর্মাল এডুকেশন স্কুল কলেজের শিক্ষা ছিল এমনটা নয়। নর মাচ ওয়েলথ, তার যে প্রচুর সম্পদ ছিল তাও নয়। ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, আর ডিসঅ্যাডভান্টেজেস মানে হচ্ছে অসুবিধাগুলি। এই সমস্ত অসুবিধাগুলি থাকা সত্ত্বেও হি পজেসড, তার ছিল গ্রেট ইনেট উইজডম। কী ছিল তার? না, প্রভূত পরিমাণে ইনেট উইজডম। ইনেট উইজডম মানে হচ্ছে সহজাত জ্ঞান, সহজাত জ্ঞান। আর কি ছিল? অ্যান্ড এ ট্রু, এবং সত্যিকারের জেনারসিটি। জেনারসিটি মানে হচ্ছে মহানুভবতা, আর স্পিরিট মানে হচ্ছে হৃদয়। তাহলে মহানুভব হৃদয় ছিল তার মধ্যে যথেষ্ট পরিমাণে সত্যিকারেরই মহানুভবতা ছিল। তাহলে এই লাইনটাতে কি বলা হয়েছে যে তার বাবার নাম ছিল জৈনুল আবেদিন, তার মধ্যে যে ভীষণ পরিমাণে ফর্মাল এডুকেশন ছিল তাও নয়, এবং তার যে প্রচুর পরিমাণে ওয়েলথ ছিল তাও নয়, কিন্তু তার মধ্যে কি ছিল? সহজাত উইজডম ছিল, সহজাত দক্ষতা ছিল, জ্ঞান ছিল। আর কি ছিল? না, মহানুভবতা ছিল। চলো পরের লাইন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। আইডিয়াল হেল্পমেট মানে হচ্ছে আদর্শ সহধর্মিণী, সহযোগী। মায়ের কথা বলা হচ্ছে। ইন মাই মাদার, মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। এবার মায়ের সম্বন্ধে কয়েকটি কথা বলা হচ্ছে, দেখো। আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, প্রকৃত ঠিক কত সংখ্যায় মানুষজনকে, শি ফেড এভরিডে, তিনি প্রত্যেক দিন খাওয়াতেন, প্রতিনিয়ত খাওয়াতেন। সেই এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, সেই সংখ্যাটাকে আমার মনে নেই, আমি মনে করতে পারি না। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি বেশ নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস, অনেক বেশি সংখ্যায় বাইরের লোকেরা আমাদের সঙ্গে খেত, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের যে ফ্যামিলি, আমাদের যে পরিবার,
আমাদের অল দ্য মেম্বার, সমস্ত যে মেম্বার রয়েছে, সদস্যরা রয়েছে, তাদের সংখ্যাকে যদি আমরা যোগ করি, যে সংখ্যাটা হবে তার থেকে ফার মোর আউটসাইডার্স, তার থেকে আরও বেশি সংখ্যায় বাইরের লোককে তিনি খাওয়াতেন। এক্স্যাক্ট নাম্বার অফ পিপুলটা মেম্বার্স অফ ফ্যামিলি, এটাকে টোটাল করলে যা হবে তার থেকে বাইরের লোকের, আউটসাইডারের সংখ্যাটা বেশি ছিল। মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রেগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার পেরেন্টস, আমার বাবা মা অর্থাৎ জৈনুল আবেদিন এবং আশি আম্মা, এনাদেরকে আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি হিসেবে গণ্য করা হতো সমাজে, সেই অঞ্চলে সবাই তাদেরকে আদর্শ দম্পতি বলে মনে করতেন। মাই মাদার্স লিনিয়েজ, আমার মা অর্থাৎ আশি আম্মার লিনিয়েজ মানে হচ্ছে বংশমর্যাদা। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, এটা ছিল আরও বেশি বিখ্যাত। ডিস্টিংগুইশড মানে প্রখ্যাত, বিখ্যাত, বিশিষ্টতায় পরিপূর্ণ। লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। কি বলা হয়েছে দেখো তারপরে, ওয়ান অফ আর 4 বিয়ার্স, 4 বিয়ার্স মানে পূর্বপুরুষেরা, পূর্বপুরুষদের মধ্যে একজনকে কি দেওয়া হয়েছিল, হ্যাভিং বিন বেস্টোড, তাকে প্রদান করা হয়েছিল। হ্যাভিং বিন বেস্টোড মানে প্রদত্ত হয়েছিল। কি প্রদান করা হয়েছিল, দ্য টাইটেল অফ বাহাদুর। বাহাদুর এই উপাধিতে আমার মায়ের পূর্বপুরুষদের মধ্যে একজনকে ভূষিত করা হয়েছিল। কাদের দ্বারা না, বাই দ্য ব্রিটিশদের দ্বারা। এবার লেখক এপিজে আব্দুল কালাম নিজের সম্বন্ধে কয়েকটি কথা বলছেন দেখো। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেক শিশুদের মধ্যে আমি একটি শিশু ছিলাম। এ শর্ট বয়, এবার নিজের সম্বন্ধে তিনি কি বলছেন, এ শর্ট বয়, তিনি ছিলেন একটা বেঁটে খাটো চেহারার একটি ছেলে। উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, আনডিস্টিংগুইশড মানে হচ্ছে সাদা মাটা, আর লুকস মানে অ্যাপিয়ারেন্স, বাহ্যিক চেহারা। তাহলে তিনি ছিলেন একটি ছোট্ট ছেলে, বেঁটে খাটো ছোট্ট ছেলে ছিলেন তিনি, এবং তার যে লুকস, তার যে অ্যাপিয়ারেন্স, সেটা ছিল সাদা মাটা। বোর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম পেরেন্টস, তার বাবা মা ছিলেন লম্বা এবং হ্যান্ডসাম, সুন্দর। তাদের তিনি একটি সন্তান যিনি ছিলেন শর্ট এবং অফ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অ্যানসেস্ট্রাল মানে পূর্বপুরুষ সম্বন্ধীয়, পৈতৃক বাড়িতে তারা থাকতেন। হুইচ ওয়াজ বিল্ড, যেটা নির্মিত হয়েছিল, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি সময়ে যেটা নির্মিত হয়েছিল, অর্থাৎ 1850 এরকম একটা টাইমে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল বেশ মোটামুটি বড় পাকা বাড়ি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, কী দিয়ে নির্মিত হয়েছিল না, লাইমস্টোন, চুনা পাথর এবং ইট দিয়ে এটাকে তৈরি করা হয়েছিল। কোথায়, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, মস্ক স্ট্রিটে, রামেশ্বরম এই আইল্যান্ড টাউন এ। তো আমরা মোটামুটি কিছুটা পড়ে ফেললাম। এই যে চারটা রয়েছে, এই চারটা থেকে চলো আমরা একটু রিক্যাপ করে নিই যে কতটা আমরা শিখলাম। কয়েকটা প্রশ্নের উত্তর এবার খুঁজে নেব আমরা। রুটস এই ওয়ার্ডটাকে, এখানে ডাবল মিনিং রয়েছে এর, একটা বন্ডিং উইথ ফ্যামিলি, এটা একটা মিনিং, আর দ্বিতীয় যেটা বলা হয়েছে রিলেশনশিপ উইথ দ্য ভ্যালুজ অফ লাইফ, এটাকেও ইন্ডিকেট করেছে। এরপরে আমরা কি শিখেছি যে প্রথম যে ওপেনিং লাইন, এটা হলো তার যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, তার প্রথম লাইন, প্রথম অধ্যায়টাই আমরা পড়ছি। কি বলা হয়েছে সেখানে, যে ন্যারেটর একটি মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে, তামিল পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন অক্টোবর মাসের 15 তারিখে 1931 সালে। এইবার এই যে তামিল ফ্যামিলি তিনি যেখানে ছিলেন, সেটা হলো রামেশ্বরমের একটি দ্বীপ শহর, যেটা রামানাথাপুরম ডিস্ট্রিক্টে অবস্থিত, হুইচ ইজ লোকেটেড ইন পাম্বান আইল্যান্ড। আর কি বলা হয়েছে যে রামেশ্বরম যে দ্বীপ শহর, সেটা কোথায় অবস্থিত ছিল, ইন দ্য আর্স্টহোয়াইল মাদ্রাস, পূর্বতন মাদ্রাস রাজ্যে, যেটা এখন তামিলনাড়ু নামে
পরিচিত। এরপরে তার বাবার সম্বন্ধে তিনি বলেছেন, বাবা ছিলেন জয়নুল আবেদিন। তার দুটো জিনিস, যে ফর্মাল এডুকেশন ছিল প্রচুর পরিমাণে তাও না, আর প্রচুর পরিমাণে যে ওয়েলথ ছিল তাও না, কিন্তু তার মধ্যে কী ছিল না, গ্রেট ইনেট উইজডম ছিল, সহজাত জ্ঞান দক্ষতা ছিল এবং ট্রু জেনারেসিটি অফ স্পিরিট ছিল, এবং তার মধ্যে সত্যিকারেরই উদারতা, উদার মানসিকতা, মহানুভবতা ছিল। এরপরে তিনি তার মায়ের সম্বন্ধে বলেছেন। মায়ের নাম কি ছিল? প্রশ্নের উত্তরগুলো খুঁজে নাও। মায়ের নাম ছিল আশিয়াম্মা। এবার মায়ের সম্বন্ধে তিনি কি বলেছেন, যে তাদের বাড়িতে ছোটোবেলাতে তিনি দেখেছেন যে মা দরিদ্র মানুষজনদেরকে, আউটসাইডারদের বাড়িতে প্রত্যেক দিন খাওয়াতেন, এবং তার সংখ্যাটাকে তিনি কিভাবে নির্ণয় করেছেন বা বলেছেন এখানে, যে আউটসাইডারের যে এক্স্যাক্ট নাম্বার অফ পিপুল, এক্স্যাক্ট নাম্বারটা তিনি মনে করতে পারেন না, কিন্তু সেটাকে তাদের যে পরিবারের যে সদস্যরা রয়েছে, মেম্বাররা রয়েছে, তাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটার থেকে ফার মোর ছিল আউটসাইডারদের সংখ্যাটা। এরপরে মায়ের লিনিয়েজ নিয়ে, বংশমর্যাদা নিয়ে তিনি বলেছেন যে লিনিয়েজটা তার বাবার থেকে বাবার যে বংশমর্যাদা তার থেকে বেশি ছিল। কি বলেছেন তিনি এক্ষেত্রে? না, তার যে 4 বিয়ার্স ছিলেন, তার যে পূর্বপুরুষেরা ছিলেন, তাদের মধ্যে একজনকে ব্রিটিশরা বাহাদুর এই উপাধিতে ভূষিত করেছিল। এরপরে তিনি নিজের সম্বন্ধে বলেছেন যে ওয়ান অফ মেনি চিলড্রেন, তার মধ্যে তিনি ছিলেন একটি বেঁটে ছোট্ট ছেলে, শর্ট বয়। আর তার যে লুকস, তার যে অ্যাপিয়ারেন্স, সেটা ছিল র্যাদার আনডিস্টিংগুইশড, যেটা একদমই সাদামাটা ছিল। এরপরে তার যে পৈতৃক বাড়ির সম্বন্ধে তিনি বলেছেন যে এখানে তারা বাস করতেন। সেটা কোন সময়ে নির্মিত হয়েছিল? ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। এখান থেকে তোমরা এমসিকিউজগুলো পেয়ে যাবে, ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো এখান থেকেই খুঁজে নাও। এই অ্যানসেস্ট্রাল হাউসটা কী ছিল? মোটামুটি বড় বৃহৎ একটা পাক্কা বাড়ি ছিল, যেটা কি দিয়ে তৈরি হয়েছিল? লাইমস্টোন এবং ব্রিক দিয়ে। আর এটা কোথায় অবস্থিত ছিল? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। মাই অস্টেয়ার ফাদার, অস্টেয়ার মানে হলো যিনি নিয়মনীতি মেনটেন করে চলেন, নিয়মানুবর্তী, শৃঙ্খলাকে যিনি মেনে চলেন, মেনটেন করে চলেন। মাই অস্টেয়ার ফাদার, আমার বাবা, ইউজ টু অ্যাভয়েড, তিনি এড়িয়ে চলতেন, অল ইনএসেনশিয়াল কমফোর্টস। আমার বাবা কি এড়িয়ে চলতেন? না, সমস্ত রকমের ইনএসেনশিয়াল মানে হচ্ছে অপ্রয়োজনীয়, কমফোর্টস মানে হচ্ছে আরাম, অ্যান্ড লাক্সারিজ এবং বিলাস, আরাম বিলাস ব্যসন, সমস্ত এই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমার বাবা অ্যাভয়েড করে চলতেন। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিজ, সমস্ত রকমের প্রয়োজনীয় জিনিসগুলো, নেসেসিটিজ, প্রয়োজনীয়তায় পরিপূর্ণ যে সমস্ত ব্যাপারগুলো আমাদের প্রয়োজন হয়, অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর, এগুলোকে যোগান দেওয়া হতো। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, কী সমস্ত প্রয়োজনীয় ব্যাপারগুলো, নেসেসিটিজ কী না, ইন টার্মস অফ ফুড, খাবারের ক্ষেত্রে, খাদ্যের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হতো না। মেডিসিন, ঔষধপত্রের ক্ষেত্রেও আমাদের কোনো অসুবিধা হতো না। অ্যান্ড ক্লোদিং, এবং পোশাক পরিচ্ছদের ব্যাপারেও তিনি কুণ্ঠাবোধ করতেন না। এগুলো, এই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু তিনি আমাদেরকে সরবরাহ করতেন। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, বাস্তবিক পক্ষে, আই উড সে, আমি বলতে পারি, মাইন, আমার, অর্থাৎ ন্যারেটর এপিজে আব্দুল কালামের, ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড, তার যে শৈশবটা সেটা ছিল ভীষণভাবে সিকিওর, নিরাপদ। আর চাইল্ডহুড মানে কি? শৈশব। তাহলে তিনি কি বলছেন? যে তার শৈশবটা ভীষণভাবেই নিরাপদ ছিল, নিশ্চিত ছিল। কোন দিক থেকে? না, মেটেরিয়ালি, পার্থিব দিক থেকে, পার্থিবগতভাবে, অ্যান্ড ইমোশনালি, এবং আবেগগতভাবে, অর্থাৎ স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, সমস্ত কিছুই তার উপরে বর্ষিত হতো। স্নেহ ভালোবাসার দিক থেকে তিনি বঞ্চিত ছিলেন না, এবং মেটেরিয়ালি, পার্থিবভাবেও কিন্তু তিনি বঞ্চিত ছিলেন না। সব কিছু নিয়ে মোটামুটি তার যে চাইল্ডহুডটা সেটা নিরাপদ ছিল, নিশ্চিত ছিল। পরের প্যারাতে কি বলা হয়েছে দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে
খাওয়া দাওয়া করতাম, খেতে বসতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, কোথায় তিনি বসতেন না অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। ফ্লোর মানে হচ্ছে মেঝে, যে রান্নাঘরটা ছিল সেই রান্নাঘরের মেঝেতে তিনি বসে তার মায়ের সঙ্গে একসঙ্গে বসে তিনি খাওয়া দাওয়া করতেন। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন শি উড প্লেস আ বানানা লিফ বিফোর মি। মা কী করতেন না ছোট্ট কালামের সামনে একটা বানানা লিফ, কলা পাতা রাখতেন, কলা পাতা মেলে দিতেন। শি উড প্লেস এ বানানা লিফ বিফোর মি আমার সামনে, আমার আগে। অন হুইচ, যার উপরে, অর্থাৎ সেই বানানা লিফের উপরে, সেই কলা পাতার উপরে তিনি শি দেন ল্যাডেলড, তিনি ঢেলে দিতেন। কি ঢেলে দিতেন দেখো, রাইস, ভাত দিতেন, আর কি দিতেন, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধি, গন্ধযুক্ত। সাম্বার মানে দক্ষিণ ভারতীয় কায়দায় রান্না করা ডাল। তাহলে কি দিতেন না সেই বানানা লিফের উপরে তিনি রাইস দিতেন, অ্যারোমেটিক সাম্বার দিতেন, আর কি দিতেন, এ ভ্যারাইটি অফ, বিভিন্ন রকমের, সাপ মানে যেটা মশলা সমৃদ্ধ, ঝাল, হোমমেড পিকল, ঘরে তৈরি করা আচার, হোমমেড পিকল দিতেন। পিকল মানে হচ্ছে আচার, আর কি দিতেন, এ ডলপ, এ ডলপ মানে এক দলা, কিছুটা, এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ফ্রেশ মানে কি সতেজ টাটকা, আর কোকোনাট চাটনি মানে হচ্ছে নারকেলের চাটনি। তাহলে বানানা লিফের উপর কি দিতেন, রাইস দিতেন, অ্যারোমেটিক সাম্বার দিতেন, হোমমেড পিকল দিতেন, আর কোকোনাট চাটনি দিতেন। দ্য শিবা টেম্পল, পরের প্যারা, দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড, যেটা করেছিল রামেশ্বরম, রামেশ্বরমকে, সো ফেমাস, ভীষণভাবে বিখ্যাত, টু পিলগ্রিমস, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী। তাহলে শিবা টেম্পল যেটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল কাদের কাছে না তীর্থযাত্রীদের কাছে। উত্তর ভারতে যেমন বারাণসী বিখ্যাত, ঠিক তেমন ভাবেই দক্ষিণ ভারতে রামেশ্বরমও বিখ্যাত। সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক, এটা প্রায় ছিল 10 মিনিটের হাঁটা পথ, ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। অর্থাৎ কালামের বাড়ি থেকে ওই শিব মন্দিরটা ছিল কত মিনিটের হাঁটা পথ, 10 মিনিট ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ। আওয়ার লোকালিটি, আমাদের যে এলাকাটা ছিল, ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। প্রিডমিনেন্টলি মানে হলো প্রধানত, আমাদের এলাকাটা ছিল কি না মুসলিম এলাকা ছিল, প্রিডমিনেন্টলি মুসলিম। কালামের এলাকাটি যেখানে তিনি থাকতেন, বাস করতেন, সেটা প্রধানত ছিল মুসলিম এলাকা, মুসলিম অধ্যুষিত ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে বেশ কিছু সংখ্যায় হিন্দু পরিবারও ছিল, হিন্দু ফ্যামিলিজও ছিল, হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি, তাহলে এই মুসলিম এবং হিন্দু এরা বসবাস করত অ্যামিকেবলি মানে আন্তরিকভাবে, বন্ধুত্বপূর্ণভাবে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তাহলে হিন্দু এবং মুসলিম এদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, সেটা এখানে লেখক বলে গেলেন। ইউনিটি ইন ডাইভার্সিটি, ভারতবর্ষ যে বহুধা বিস্তৃত বৈচিত্র্যের সমাহার, সমন্বয়, সেই ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে তিনি এখানে তুলে ধরে গেলেন। যে হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটার কথা তিনি এখানে বলে গেলেন। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করত তাদের মুসলিম নেইবার্স, তাদের যে মুসলিম প্রতিবেশী ছিল তাদের সঙ্গে। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা ওল্ড মস্ক ছিল, বহু প্রাচীন একটা মসজিদ ছিল। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার, যেখানে আমার বাবা উড টেক মি, আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য, অর্থাৎ নামাজের জন্য তিনি নিয়ে যেতেন। তাহলে আমরা কি পড়লাম যে তাদের এলাকাতে একটা ওল্ড মস্ক ছিল, বহু প্রাচীন একটা মসজিদ ছিল, যেখানে কালামের বাবা কালামকে কিসের জন্য নিয়ে যেতেন না ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য, অর্থাৎ নামাজের জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া, ফেন্টেস্ট মানে হচ্ছে সামান্যতম, ন্যূনতম, আমার ন্যূনতম আইডিয়াও ছিল না, আমি
বুঝতেই পারতাম না অব দ্য মিনিং, মিনিং মানে হচ্ছে অর্থ, অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, অ্যারাবিক যে আরবি ভাষায় যে প্রেয়ার, যে প্রার্থনা যেটা উচ্চারিত হতো, যেটা চ্যান্ট করা হতো, যেটা উচ্চারিত হতো, এখানে দেখো লেখা আছে নো আইডিয়া, তার মধ্যে কোনো আইডিয়া, কোনো অর্থ তিনি বুঝতেন না। কাদের, কোনটার না অ্যারাবিক প্রেয়ার্স, যে আরবি ভাষায় যে অ্যারাবিক প্রেয়ার্স সেখানে চ্যান্ট করা হতো, উচ্চারিত হতো, গাওয়া হতো, সেই প্রার্থনার সম্বন্ধে তার ফেন্টেস্ট আইডিয়াও ছিল না, ন্যূনতম ধারণা তার ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু তিনি সম্পূর্ণরূপেই কনভিন্সড ছিলেন, প্রত্যয়ী ছিলেন, তার মধ্যে বিশ্বাস ছিল দ্যাট দে রিচড গড, দে বলতে সেই অ্যারাবিক প্রেয়ার্স, সেটা কার কাছে পৌঁছে যেত, সেই প্রার্থনাগুলো না ঈশ্বরের কাছে, উপরওয়ালার কাছে পৌঁছে যেত। পরের লাইন দেখো, হোয়েন মাই ফাদার, যখন আমার বাবা কেম আউট, বেরিয়ে আসতেন, অফ দ্য মস্ক, সেই মসজিদ থেকে, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনা সম্পূর্ণ হয়ে গেলে যখন আমার বাবা ফাদার কেম আউট, বেরিয়ে আসতেন, ফ্রম দ্যাট মস্ক, সেই মস্ক থেকে, কেম আউট অফ দ্য মস্ক, সেই মস্ক থেকে, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পরে, তখন কি ঘটতো দেখো, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, তারা বসে থাকতো, উড ইউজ টু, এগুলো কি না অতীতকালের নিত্য নৈমিত্তিক ঘটনাকে, অভ্যাসকে বোঝায়। উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, কার জন্য ওয়েট করে বসে থাকতো, না বাবার জন্য ওয়েট করে বসে থাকতো। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই, অফার্ড, বাড়িয়ে দিত, বাউলস অফ ওয়াটার, এদের মধ্যে যারা ওয়েট করে থাকতো তাদের মধ্যে অনেকেই বাউলস অফ ওয়াটার, বাউল মানে কি বাটি, জল ভরা বাটি বাড়িয়ে দিত, কার দিকে, টুয়ার্ডস মাই ফাদার, তার বাবার দিকে। অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, হু উড ডিপ, যিনি ডুবিয়ে দিতেন, ডিপ মানে হচ্ছে ডোবানো, হিজ ফিঙ্গার টিপস, তার আঙুলের ডগা, ডিপ হিজ ফিঙ্গার টিপস, কার মধ্যে, ওই যে বাটি রয়েছে তার মধ্যে যে জল রয়েছে, জলের মধ্যে তিনি আঙুলের ডগাকে ডুবিয়ে দিতেন, ইন দেম, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং কি করতেন না প্রার্থনাকে উচ্চারণ করতেন, প্রার্থনা বলতেন। তো আমরা আরও কিছুটা পড়ে ফেললাম, এই চারটা দেখে চলো আমরা আবার রিক্যাপ করব, এখান থেকে যে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে খুঁজে নেব। তো চলো আমরা আবার দেখে নেই আগের বারের মতোই। মাই অস্টেয়ার ফাদার অ্যাভয়েডেড, আমার নিয়মানুবর্তী বাবা অ্যাভয়েড করতেন, এড়িয়ে চলতেন, কোন কোন জিনিসগুলোকে, না ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অপ্রয়োজনীয় আরাম বিলাসকে তিনি এড়িয়ে চলতেন। কিন্তু এমন নয় যে যে নেসেসিটি, যেগুলো অতি প্রয়োজনীয় জিনিস, সেগুলোকে যে তিনি অ্যাভয়েড করতেন না, সেগুলোকে তিনি প্রোভাইড করতেন। সেগুলো কি কি না ইন টার্মস অফ ফুড, আর কি মেডিসিন, আর কি ক্লোদিং, এইগুলো তিনি দিতেন, পোশাক পরিচ্ছদ, ঔষধপত্র, খাবার দাবার সব কিছুই তিনি আমাদেরকে যোগান দিতেন। এরপরে কালাম তার সিকিওর চাইল্ডহুড, নিরাপদ শৈশবের কথা, নিশ্চিত শৈশবের কথা বলেছেন, যেটা মেটেরিয়ালি, যেটা পার্থিবভাবে, এবং ইমোশনালি এবং আবেগগতভাবে, মানসিকভাবে, যেটা ভীষণভাবেই নিরাপদ ছিল। এরপরে তিনি তার খাওয়া দাওয়ার কথা বলেছেন, যে হি নর্মালি এট উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে তিনি বসে খেতেন। কোথায় বসতেন না অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের যে মেঝে সেখানে বসতেন। মা তাকে কেমনভাবে খেতে দিতেন না বানানা লিফ, তার সামনে একটা কলা পাতা তিনি পেতে দিতেন। এগুলোকে একটু খেয়াল করবে, এগুলো থেকে প্রশ্ন পাবে। যেই বানানা লিফে, সেই বানানা লিফের উপরে, সেই কলা পাতার উপরে তিনি কি কি দিতেন দেখো, রাইস, তারপরে বলো অ্যারোমেটিক সাম্বার, সুগন্ধি সম্বর দিতেন, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, ঘরে তৈরি আচার দিতেন, আর কি ফ্রেশ কোকোনাট চাটনি এবং নারকেলের চাটনি দিতেন। এরপরে আমরা কি দেখেছি না তিনি তার লোকালিটি নিয়ে কথা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছেন, যে যে এলাকায় তিনি বাস করতেন সেটা কি ছিল, প্রিডমিনেন্টলি মুসলিম ছিল, প্রধানত মুসলিম এলাকা ছিল, কিন্তু কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ সেখানে বাস করতো, এবং তারা একে অপরের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অ্যামিকেবলি তারা বসবাস করত। এই গেল সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। এরপরে তিনি রামেশ্বরমকে বলেছেন যে এটা শিব মন্দিরের জন্য বিখ্যাত ছিল। এই শিব মন্দির
ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীদেরকে আকর্ষিত করতো, তারা আসতো। এই যে শিব মন্দির, এটা তার বাড়ি থেকে কত মিনিটের হাঁটা পথে ছিল? না 10 মিনিটের হাঁটা পথে ছিল। এরপরে তার এলাকায় একটা ওল্ড মস্কের কথা তিনি বলেছেন, বহু প্রাচীন মসজিদের কথা বলেছেন, যেখানে তিনি তার বাবার সঙ্গে সন্ধ্যাবেলায় নামাজের জন্য যেতেন, ইভিনিং প্রেয়ার্সের জন্য যেতেন। এবং সেখানে যে প্রেয়ার্সটা, সেটা আরবি ভাষায় উচ্চারিত হতো, আরবি ভাষায় বলা হতো সেই নামাজটা। সেই অ্যারাবিক প্রেয়ার্সের ফেন্টেস্ট আইডিয়া তার নেই, ন্যূনতম আইডিয়া তিনি করতে পারতেন না, তার অর্থকে বুঝতে পারতেন না। বাট হি ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দেয়ার ইজ গড। কিন্তু তিনি সম্পূর্ণরূপে, তার মধ্যে বিশ্বাস ছিল, তার মধ্যে প্রত্যয় ছিল যে দোজ অ্যারাবিক প্রেয়ার্স রিচড টু গড, ঈশ্বরের কাছে অবশ্যই সেগুলো পৌঁছায়। তাহলে প্রার্থনার পরে তারপরে কি হতো না, ফাদার কেম আউট অফ দ্য মস্ক, বাবা সেই মসজিদ থেকে বেরিয়ে আসতেন এবং দেখতেন, কালাম তার ছোটোবেলায় দেখেছেন যে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষেরা উড বি ওয়েটিং, তারা বসে থাকতো বাইরে, তার জন্য অপেক্ষা করতো। কেন না, বাউলস অফ ওয়াটার, তারা কী করতো সেখানে, যে বাটিতে জল ভর্তি, সেই জল ভরা বাটি তারা বাবার দিকে তারা বাড়িয়ে দিত, অফার করতো। বাবা কি করতেন না, হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস, তিনি তার আঙুলের ডগা ওই জলের মধ্যে ডুবিয়ে দিতেন এবং সে প্রেয়ার এবং প্রার্থনা বলতেন। এরপরের লাইনগুলো চলো আমরা দেখি। দিস ওয়াটার, এই যে জল, এই যে মন্ত্রপুত জল, ওয়াজ দেন ক্যারিড হোম, এটাকে তারপরে তারা তাদের বাড়িতে বয়ে নিয়ে যেত, তাদের বাড়িতে বয়ে নিয়ে যাওয়া হতো। কাদের জন্য না, ফর ইনভ্যালিডস, তাদের বাড়িতে যে সমস্ত অসুস্থ ব্যক্তিরা রয়েছে, পঙ্গু অসহায় মানুষজনেরা রয়েছে, তাদের জন্য নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার, আমি আরও মনে করতে পারি, স্মরণ করতে পারি, পিপল, মানুষজনেরা, লোকজনেরা, ভিজিটিং আওয়ার হোম, তারা আমাদের বাড়িতে আসতো। কেন আসতো? টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়ার জন্য, ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। টু অফার থ্যাঙ্কস আফটার বিইং কিওর্ড, সুস্থ হয়ে যাওয়ার পরে তারা আমাদের বাড়িতে আসতো বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সর্বদা মৃদু হাসি হাসতেন। অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ, কাকে ধন্যবাদ দিতে বলতেন না, আল্লাহকে ধন্যবাদ দিতে বলতেন। দ্য মার্সিফুল, সেই দয়াময়, ক্ষমা সুন্দর আল্লাহকে ধন্যবাদ দিতে বলতেন। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হাই প্রিস্ট মানে হলো প্রধান পুরোহিত। কোন মন্দিরের? রামেশ্বরম টেম্পলের, রামেশ্বরমের মন্দিরের প্রধান পুরোহিত, তার নাম কি? পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার ভীষণই ঘনিষ্ঠ বন্ধু তিনি ছিলেন। তিনি কে না, পাক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। One of the most vivid memories of my early childhood, one of the most, অন্যতম, ভিভিড মেমোরিজ, যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে আমার আর্লি চাইল্ডহুডের, আমার শৈশবের প্রথম দিককার যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম স্পষ্ট যে স্মৃতিগুলো, অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, সেই দুজন মানুষ, আমার বাবা আর পক্ষী লক্ষণ শাস্ত্রী, এদেরকে নিয়েই আমার ভিভিড মেমোরি রয়েছে। কি সেই মেমোরি? এবার সেগুলোকে নিয়ে, সেই মেমোরিকে নিয়ে আমরা এবার আলোচনা করব। ইচ অফ দ্য টু মেন, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে হলো প্রথাগত পোশাক, অ্যাটায়ার মানে হলো পোশাক, আর ট্র্যাডিশনাল মানে হলো প্রথাগত। তাহলে দুজনেই প্রথাগত যে যার পোশাক পরিধান করতেন, করে তারা কি করতেন? ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আধ্যাত্মিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করতেন, আলোচনা করতেন। পরের লাইন,
হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, যখন আমার বেশ বয়স হয়েছে, আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা বিষয়ে আমি প্রশ্ন করেছিলাম। কাকে প্রশ্ন করেছিলাম? না, আমার বাবা জয়নুল আবেদিনকে প্রশ্ন করেছিলাম। আমি কে? না, আমি হচ্ছি ডক্টর এপিজে আব্দুল কালাম, অর্থাৎ ন্যারেটর। I asked my father about the relevance of prayer. My father told me. আমার বাবা উত্তরে কি বলতেন দেখো, there was nothing mysterious about prayer. Nothing mysterious about prayer. প্রেয়ারের মধ্যে কোনো রহস্যজনক কিছু নেই। Nothing mysterious about prayer. Rather, বরঞ্চ prayer made possible a communion. প্রেয়ার, প্রার্থনা, কমিউনিয়ন মানে হচ্ছে সম্পর্ক সাধন, সংযোগ সাধন, একটি সংযোগ সাধনকে পসিবল করে তোলে, সম্ভব করে তোলে, সংযোগ সাধনকে সম্পন্ন করে। কাদের কাদের মধ্যে? অব দ্য স্পিরিট বিটুইন পিপুল, মানুষজনদের যে আত্মার আত্মিক বন্ধন, তাদের আত্মার আত্মিক বন্ধনকে সম্পন্ন করে কে? কি? না, প্রেয়ার, তাদেরকে একীভূত করে, তাদেরকে একাত্ম করে। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, কোনো মানুষ যখন প্রার্থনা করে, হি সেড, তিনি বলেছিলেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, ট্রান্সেন্ড মানে অতিক্রম করা, তোমার যে নশ্বর দেহ রয়েছে সেই দেহের যে পরিধি, সেই পরিধিকে তুমি অতিক্রম করবে। অ্যান্ড বিকাম, এবং তুমি হয়ে উঠবে এ পার্ট অফ দ্য কসমস। কসমস মানে কি? মহাজগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স। এই যে মহাজগৎ রয়েছে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, এই যে ইউনিভার্স রয়েছে, এর যে কসমিক ডিজাইন, এর যে মহাজাগতিক যে প্রকল্প, তার একটা পার্ট হয়ে যাবে, তার একটা অংশ হয়ে যাবে। তুমি এই তুচ্ছাতি তুচ্ছ মানব দেহকে অতিক্রম করে মহাবিশ্বের অংশ হয়ে যাবে। অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যেটা ডিভিশনকে জানে না, বিভাজনকে জানে না। কিসের বিভাজন? ধনসম্পত্তির বিভাজন, বয়সের বিভাজন, ধর্মের বিভাজন, অন্ধবিশ্বাস, কুসংস্কারের বিভাজন, জাতি, ধর্ম, বর্ণের বিভাজনকে জানে না। এই ডিভিশন এখানে নেই। তাহলে কি বললেন? যে যখন তুমি প্রার্থনা করবে, তখন তোমার যে তুচ্ছাতি তুচ্ছ দেহ রয়েছে সেটাকে তুমি অতিক্রম করে কি হবে না, মহাজগৎ, মহাবিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্সের একটা পার্ট, অঙ্গ হয়ে যাবে, তার সঙ্গে তুমি একীভূত হবে। এবং যেটা বিভাজন জানে না, জাতি, ধর্ম, বর্ণ, এদের বিভাজনকে জানে না, এখানে এই বিভাজনটা নেই। মাই ফাদার কুড কনভে, আমার বাবা বলতে পারতেন, প্রকাশ করতে পারতেন, কি করতে পারতেন, কি কনভে করতে পারতেন? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে তিনি কনভে করতেন, বোঝাতেন। কেমনভাবে? ইন ভেরি সিম্পল, খুবই সহজ সরল, ডাউন টু আর্থ, মাটির কাছাকাছি, খুবই সাদামাটা, সহজ সরল তামিল ভাষাতে তিনি এই কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টগুলিকে, জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে তিনি কনভে করতেন, বুঝিয়ে দিতে পারতেন। তাহলে আমরা আবার কিছুটা পড়ে ফেললাম। কি পড়লাম চলো আমরা আর একবার দেখে নিই। এখান থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেব। তো চলো আমরা দেখি। সেই যে বাটি, জল ভরা বাটিগুলো মস্কের বাইরে, মসজিদের বাইরে যে সমস্ত লোকেরা ওয়েট করতো, তারা যে জল ভরা বাটিগুলো বাড়িয়ে দিত কালাম, আব্দুল কালামের বাবার উদ্দেশ্যে, বাবা কী করতেন না, আঙুল ডুবিয়ে দিয়ে মন্ত্র পড়তেন, মন্ত্রপুত করে দিতেন সেই জলগুলোকে। সেই জলগুলোকে তারা তাদের বাড়িতে নিয়ে যেত, বাড়িতে যে অসহায়, অসুস্থ, ইনভ্যালিডরা রয়েছে তাদের উদ্দেশ্যে নিয়ে যেত। তার মধ্যে অনেকেই কিওর হয়ে যেত, সুস্থ হয়ে যেত। তখন তারা কি করতো না, আব্দুল কালামের বাড়িতে আসতেন। কেন আসতেন না, ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে আসতেন। কাকে ধন্যবাদ দেবেন তারা?
না আব্দুল কালামের বাবাকে। তার বাবা মৃদু হাসতেন এবং তিনি বলতেন, আমাকে ধন্যবাদ জানিয়ে কোনো লাভ নেই। কাকে ধন্যবাদ জানাও? আল্লাহকে ধন্যবাদ জানাও। এরপরে আমরা আবার দেখেছি যে রামেশ্বরম টেম্পলের যে প্রধান পুরোহিত তার নাম হলো পাকসি লক্ষ্মণা শাস্ত্রী। তিনি আব্দুল কালামের বাবার একজন ক্লোজ ফ্রেন্ড ছিলেন, খুবই নিকট বন্ধু ছিলেন। আব্দুল কালাম তার যে শৈশবের যে মেমোরি, তার মধ্যে ভিভিড মেমোরিগুলোর মধ্যে অন্যতম মেমোরি হচ্ছে এই দুজন ব্যক্তিকে নিয়ে, তার বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীকে নিয়ে। কি সেই মেমোরি, কি বলেছেন তিনি? না দুজনেই তাদের যে ট্র্যাডিশনাল অ্যাটায়ার, সাধারণ পোশাকে আসতেন, এসে দুজনে স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আলোচনা করতেন। এটাও আশা করছি তোমাদের মনে পড়ছে। এরপরে কি হয়েছে না, এই চার্টের এইখানটায় চলে আসবো আমরা, যে কালামের যখন যথেষ্ট বয়স হয়েছে, প্রশ্ন করার মতো সক্ষমতা এসেছে তার মধ্যে, তখন তিনি তার বাবাকে একটি বিষয়ে প্রশ্ন করেছিলেন। কি বিষয়ে? অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনার প্রাসঙ্গিকতা বিষয়ে। উত্তরে বাবা কি বলেছেন? না প্রেয়ারের মধ্যে দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট ইট, প্রেয়ারের মধ্যে কোনো মিস্ট্রি নেই, কোনো রহস্য নেই। এটা কি করে? না মেড পসিবল এ কমিউনিয়ন, এটা একটা সংযোগ সাধন করে, সম্পর্ককে দৃঢ় করে, সংযোগ সাধন করে কাদের কাদের মধ্যে? যে মানুষের মধ্যে যে আত্মার যে অস্তিত্ব রয়েছে, সেই আত্মিক বন্ধনকে কি করে? না সুদৃঢ় করে, তাদেরকে সংযোগ স্থাপন করে, সংযোগ সাধিত করে। আর কি বলেছেন? যে যখন কোনো মানুষ প্রে করে, প্রার্থনা করে, তখন সে তার যে তুচ্ছাতি তুচ্ছ দেহ রয়েছে, সেই দেহের পরিধিকে সে অতিক্রম করে কি হয় না মহা যে জগৎ রয়েছে, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের যে অস্তিত্ব রয়েছে, যে কসমিক ডিজাইন রয়েছে, যে মহাজাগতিক যে প্রকল্প রয়েছে, তার একটা পার্ট হয়ে যান তিনি, তার একটা অংশ হয়ে যান। যে ব্যাপারটা কোনো ডিভিশন জানে না, কোনো ডিভিশন মানে না। কিসের? না জাতি, ধর্ম, বর্ণ, এদের ডিভিশন সেখানে নেই। কালামের বাবা, এপিজে আব্দুল কালামের বাবা, যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ছিল, জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে তিনি ভীষণই সিম্পল, ডাউন টু আর্থ তামিল ভাষাতে তিনি সবাইকে সেগুলো বুঝিয়ে দিতেন। হি ওয়ান্স টোল্ড মি, আমার বাবা আমাকে একসময় বলেছিলেন, ইন হিজ ওন টাইম, কোনো মানুষ তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস, সে তার যে নিজের স্থান যেখানে সে রয়েছে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, এবং সে প্রকৃতপক্ষে যা, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং জীবনের সেই পর্যায়ে, যে পর্যায়ে হি হ্যাজ রিচড, সে পৌঁছেছে, গুড অর ব্যাড, সেটা ভালো হতে পারে অথবা মন্দ হতে পারে। এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানবিক সত্তা, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, এটা একটি বিশেষ উপাদান, এটা একটি নির্দিষ্ট উপাদান, উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। হোল মানে সামগ্রিক, ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশিত, দৃশ্যমান, স্পষ্টভাবে দৃশ্যমান, আর ডিভাইন বিইং মানে হলো ঐশ্বরিক সত্তা। তাহলে কি হলো ব্যাপারটা? আমার বাবা, হি ওয়ান্স টোল্ড মি, আমার বাবা আমাকে একবার বলেছিলেন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা এপিজে আব্দুল কালামকে কি বলেছিলেন? যে কোনো মানুষ সে তার নিজের সময়ে, সে তার নিজের স্থানে, বা সে প্রকৃতপক্ষে যা, অথবা জীবনের যে পর্যায়ে সে পৌঁছেছে, সেটা গুড হতে পারে, ব্যাড হতে পারে, ভালো হতে পারে অথবা মন্দ হতে পারে। প্রত্যেকটা মানবিক সত্তা তারা কি না স্পেসিফিক এলিমেন্ট, এক একটা নির্দিষ্ট উপাদান, বিশেষ উপাদান। কার? স্পষ্টভাবে সামগ্রিকভাবে প্রতীয়মান যে ঐশ্বরিক সত্তা, সেই ঐশ্বরিক সত্তার পার্ট তারা, অঙ্গ তারা। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। এই যে আকাশ ভরা সূর্য তারা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এই যে মহাজাগতিক যে বস্তু, যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে হোল ইউনিভার্স, এখানে আকাশের বুকে যে সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র রাজি রয়েছে, তার তুলনায় আমি ভীষণই ক্ষুদ্র, নগণ্য একটি জীব। কিন্তু আমি অনুধাবন করেছি, আমি উপলব্ধি করেছি যে এই যে মহাজাগতিক যে প্রকল্প, এর মধ্যে আমার স্থান রয়েছে, এর একটি পার্ট, এর একটা অঙ্গ আমিও এই অন্তর্লীন যে গতিধারা, অন্তর্লীন যে স্রোতধারা, তার একটা অঙ্গ, তার একটা পার্ট আমি। সেই একই রকমের কথা এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ, সহজভাবে বলতে গেলে
প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানবিক সত্তা, তারা যে ঐশ্বরিক শক্তির যে বিকাশ, যে প্রকাশ, এই যে ইউনিভার্সে যে ঐশ্বরিক শক্তির যে প্রকাশ, বিকশিত যে অবস্থান, তার অঙ্গ, তার স্পেসিফিক এলিমেন্ট হলো প্রত্যেকটা মানুষ, মানবিক সত্তা। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? তাহলে আমরা যদি সবাই যদি ডিভাইন বিইংয়ের অংশ হয়ে থাকি, তাহলে কেন আমরা ডিফিকাল্টিকে নিয়ে ভয় পাবো? জীবনের কাঠিন্যগুলোকে নিয়ে ভয় পাবো? কঠিনতার দিকগুলোকে দেখে ভয় পেয়ে যাব আমরা? কেন পাবো? কেন সাফারিংস, যন্ত্রণাকে দেখে ভয় পাবো? কেন জীবনের প্রবলেমসগুলো, সমস্যাগুলোকে দেখে আমরা ভয় পাবো? কে বলছেন? আব্দুল কালামের বাবা। হোয়েন ট্রাভেলস কাম, যখন জীবনে সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, তোমার যে সাফারিংস, তোমার যে যন্ত্রণা, তার প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা করো, যে তোমার জীবনে কেন এই যন্ত্রণা এলো, কেন এই যন্ত্রণার আগমন। তাহলে দেখবে পরবর্তীকালে আর জীবনে যন্ত্রণা আসছে না, কারণ তুমি উত্তর খুঁজে পাচ্ছ, সমাধান খুঁজে পেয়ে গেছো। অ্যাডভার্সিটি মানে হলো প্রতিবন্ধকতা। অ্যাডভার্সিটি অলওয়েজ, সর্বদা, প্রেজেন্টস উপস্থাপিত করে কাকে? না অপরচুনিটিস, সুযোগকে উপস্থাপিত করে। কিসের জন্য? ফর ইন্ট্রোস্পেকশন, আত্মদর্শনের জন্য। তোমার জীবনে যখনই প্রতিবন্ধকতা আসবে, তাহলে সেই প্রতিবন্ধকতা কিন্তু তোমার জীবনে একটা সুযোগ। কিসের সুযোগ? না আত্মসমীক্ষার সুযোগ, অন্তর্দর্শনের সুযোগ, যে এই প্রতিবন্ধকতা, এই বাধা কেন এলো তোমার জীবনে। তোমাকে ওয়ে আউট তোমাকে নিজেকেই করতে হবে, আত্মসমীক্ষা তোমাকে নিজেকেই করতে হবে। তাহলে দেখবে পরবর্তীকালে সেম বাধা, সেম প্রতিবন্ধকতা তোমার জীবনে আর আসছে না। এত কিছু শোনার পরে এপিজে আব্দুল কালাম কি বলছেন, দেখো কি তার মনে প্রশ্ন। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল? কেন তাহলে আপনি এই কথাগুলো বলেন না সেই সমস্ত মানুষজনদের কাছে, হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা আপনার কাছে হেল্প নিতে আসে, অ্যাডভাইস নিতে আসে, সাহায্য নিতে আসে, পরামর্শ চাইতে আসে, তাদের কাছে তাহলে তাদেরকে এই কথাগুলো কেন আপনি বলেন না? হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি কি করলেন, বাবা কি করলেন, তার হাত দুটোকে আমার কাঁধে রাখলেন, রেখে কি করছেন দেখো, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, এবং আমার চোখ দুটোর দিকে, আমার চোখের দিকে তিনি সরাসরি তাকালেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ ফর কোয়াইট সাম টাইম, কিছু সময়ের জন্য। হি সেড নাথিং, তিনি কোনো কিছুই বললেন না। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং, তিনি বিচার করছিলেন, মাই ক্যাপাসিটি, আমার সক্ষমতাকে, আমার ক্ষমতাকে, আমার বোঝার ক্ষমতাকে তিনি জাজ করছিলেন, বিচার করছিলেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, কিসের ক্ষেত্রে সেই ক্যাপাসিটি? না তার ওয়ার্ডসগুলোকে, তার কথাগুলোকে আমি কম্প্রিহেন্ড করতে পারবো কিনা, বুঝতে পারবো কিনা, এটাকে মনে হয় তিনি জাজ করছিলেন, এটাকে মনে হয় তিনি বিচার করার চেষ্টা করছিলেন। তিনি আমার চোখের দিকে স্ট্রেট, সরাসরি তাকিয়ে এটাই বোঝার চেষ্টা করছিলেন যে তার কথাগুলোকে বোঝার সক্ষমতা, ক্ষমতা আমার মধ্যে তৈরি হয়েছে কি না। দেন হি অ্যান্সার্ড, তারপরে তিনি উত্তর করেছিলেন, ইন এ লো ডিপ ভয়েস, নিচু স্বরে, গভীর স্বরে। ভয়েসটা যেটা ভীষণভাবে ডিপ ছিল, গভীর ছিল, এবং একই সঙ্গে লো ছিল, নিচু ছিল, হালকাভাবে, মৃদুভাবে, গভীর স্বরে তিনি কি বলেছিলেন দেখো। হিজ অ্যান্সার ফিল্ড মি, তার যে উত্তর, এটা আমাকে পূর্ণ করে দিয়েছিল, পরিপূর্ণ করেছিল, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, অদ্ভুত এনার্জি আমার মধ্যে আমি পেয়েছিলাম, অদ্ভুত প্রাণশক্তি, সঞ্জীবনী শক্তিকে আমি পেয়েছিলাম, অর্জন করেছিলাম। এটা আমাকে পূর্ণ করে দিয়েছিল। কি বলেছিলেন তিনি, বাবা কি বলেছিলেন? হোয়েন এভার, যখনই হিউম্যান বিইংস, মানবিক সত্তা, মানুষেরা, ফাইন্ড দেমসেলভস অ্যালোন, তারা নিজেদেরকে কি মনে করে? অ্যালোন, তারা যখন একাকী হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কোম্পানি খোঁজার চেষ্টা করে, সঙ্গী, সাহচর্য খোঁজার চেষ্টা করে তারা। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন মানুষেরা ট্রাবলে থাকে, সমস্যার মধ্যে পড়ে যায়, দে আর ইন ট্রাবল,
দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, কোনো একজনকে খোঁজে তাদেরকে সাহায্য করার জন্য। হোয়েন এভার দে রিচ অ্যান এম্প্যাসি, যখন তারা একটা এম্প্যাসি বলতে তোমার জীবনে যখন স্থানুগত একটা ব্যাপার চলে আসবে, সমস্ত কিছু থমকে যাবে, তোমার জীবনে সাফল্য নেই, কোনো কিছু নেই, চারিদিকে যেন ঘন অন্ধকার নেমে এসেছে, সব কিছু যেন স্থবির হয়ে গেছে, সব কিছু যেন থেমে গেছে, এরকম একটা স্টেজ, এরকম একটা পর্যায়। চলো দেখি কি বলা হয়েছে। হোয়েন এভার দে রিচ অ্যান এম্প্যাসি দে লুক টু সামওয়ান, একই কথা, তারা সেই সময়ে কোনো একজনকে খোঁজে। টু শো দেম, তাদেরকে দেখানোর জন্য, দ্য ওয়ে আউট, কী করে পথ পাওয়া যায়, কিভাবে সলভেশন পাওয়া যায়, কিভাবে সমাধান খুঁজে পাওয়া যায়। তো আমরা আবার কিছুটা পড়ে ফেললাম, আমরা কি পড়লাম আমরা আর একবার দেখে নেব, প্রশ্নের উত্তর খুঁজব। যে কী বলা হয়েছে, যে কোনো মানুষ তার সময়ে সে যে স্থানে থাকুক, সে প্রকৃতপক্ষে যাই হোক না কেন, বা জীবনের খারাপ ভালো যে পর্যায়ে সে থাকুক না কেন, তারা সবাই প্রত্যেকেই মহাজাগতিক প্রকল্প ঐশ্বরিক শক্তির এক একটা অঙ্গ, পার্ট, অংশ। সেই জন্য বাবা বললেন যে সেই জন্য আমাদের কিছুতেই জীবনের যে ডিফিকাল্টি রয়েছে, যে সাফারিংস রয়েছে, যে প্রবলেমস রয়েছে, সেগুলোকে নিয়ে আমাদের ভীত হওয়া উচিত নয়। যখনই কারো জীবনে ট্রাবলস আসবে, সমস্যা আসবে, তাকে রিলিভেন্সটা খুঁজতে হবে, যে প্রাসঙ্গিকতাটাকে খুঁজতে হবে, কেন তার জীবনে সমস্যা এলো। তারপরে কি বললেন না, অ্যাডভার্সিটি, প্রতিবন্ধকতা একজনের মানুষের জীবনে আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। এত কিছু শোনার পরে কালাম বাবাকে বললেন যে কেন তাহলে সেই সমস্ত মানুষেরা যারা আপনার কাছে হেল্পের জন্য আসে, অ্যাডভাইসের জন্য আসে, তাদেরকে এই কথাগুলো আপনি কেন বলেন না। বাবা কি করলেন, তার হাত দুটোকে, তার হাতটাকে কালামের ঘাড়ে রাখলেন, কাঁধে রাখলেন, এবং তার চোখের দিকে, স্ট্রেট ইনটু হিজ আইজ, চোখের দিকে তিনি এক দৃষ্টিতে তাকালেন। মনে হলো অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং দ্য ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, মনে হলো যেন তিনি কালামের ক্যাপাসিটি, সক্ষমতাকে বোঝার চেষ্টা করলেন, বিচার করার চেষ্টা করলেন যে আমার কথা কি এই ছেলেটি বুঝতে পারবে। তারপরে তিনি কি বললেন, হি সেড ইন এ লো ডিপ ভয়েস, গভীর স্বরে, নিচু স্বরে তিনি কি বললেন, প্রত্যেকটা হিউম্যান বিইংসই যখন দে ফাইন্ড দেমসেলভস অ্যালোন, নিজেদেরকে অ্যালোন দেখে, একাকী নিঃসঙ্গ দেখে, স্বাভাবিক রিয়াকশান, ন্যাচারাল রিয়াকশান, সে কোনো একজনকে খুঁজবে, তাকে সেই যে জায়গায়, সেই যে তার জীবনে বিপদ এসেছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আবার কি, যে যখন তারা ট্রাভেলের মধ্যে থাকে, একই কথা, কোনো একজনকে খোঁজে সাহায্যের জন্য। কখনো যখন তার জীবনটা স্থগিত হয়ে যায়, যখন তার জীবনটা থমকে দাঁড়ায়, সেই সময়েও সেই মানুষটি বা সেই মানুষেরা কাকে খোঁজে, কোনো একজনকে খোঁজে ওয়ে আউটটাকে পাওয়ার জন্য, সলভেশনটাকে পাওয়ার জন্য। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, রিকারেন্ট মানে হলো বারংবার ঘটে যাওয়া, বারংবার ঘটে এমন, অ্যাঙ্গুইশ মানে হলো মানসিক যন্ত্রণা। লঙ্গিং অ্যান্ড ডিজায়ার, প্রত্যেকটা ঘটে যাওয়া, বারবার ঘটে যাওয়া অ্যাঙ্গুইশ, আকাঙ্ক্ষা, আশা, এগুলো কি করে না, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, এর বিশেষ সহায়তাকারী, এর বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। তোমার জীবনে যখন অ্যাঙ্গুইশ আসবে, কোনো আকাঙ্ক্ষা আসবে, যে আকাঙ্ক্ষাকে, যে আশাকে তুমি চরিতার্থ করতে পারছো না, তখন খুব স্বভাবতই তুমি স্পেশাল হেল্পারকে, বিশেষ সাহায্যকারীকে খুঁজবে সেই আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত মানুষদের জন্য যারা আমার কাছে দুরবস্থায় পড়ে, দুর্দশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে, কাম টু মি ইন ডিস্ট্রেস, আই অ্যাম বাট এ গো বিটুইন, আমি কি হয়ে যাই না, মধ্যস্থতাকারী হয়ে যায়। গো বিটুইন মানে হলো মিডিয়েটর, মধ্যস্থতাকারী। কোন ক্ষেত্রে, ইন দেয়ার এফোর্ট টু প্রপিসিয়েট, প্রপিসিয়েট মানে হচ্ছে দমন করা, তাদের যে প্রচেষ্টা, তারা দমন করবে, কি দমন করবে, ডেমনিক ফোর্সেস, দানবীয় শক্তিগুলিকে, অশুভ শক্তিগুলিকে, উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, কিসের দ্বারা, প্রেয়ারের দ্বারা, প্রার্থনার দ্বারা, অফারিংস দেবতার উদ্দেশ্যে, উপরওয়ালার উদ্দেশ্যে, অফারিংস নৈবেদ্যকে প্রদান করে তাদের যে প্রচেষ্টা, যে তারা এই অশুভ শক্তিগুলোকে দমন করবে, সেই ক্ষেত্রে
আমি একজন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করি। তাহলে ব্যাপারটা কি হলো, এই লাইনটাকে একটু বুঝে নাও। সেই সমস্ত মানুষেরা যাদের জীবনে ভীষণভাবে দুর্দশা নেমে এসেছে, তারা আমার কাছে আসে, তারা ভাবে তাদের জীবনে যে দুর্দশাটা এসেছে এটা ডেমনিক ফোর্সের জন্য, অশুভ শক্তির জন্য, এবং এই অশুভ শক্তিকে তুষ্ট করার জন্য তারা কি করে না প্রেয়ার্স, প্রার্থনা করে, নৈবেদ্য প্রদান করে। এই ক্ষেত্রে কালামের বাবা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। চলো পরের লাইন দেখি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিছুতেই সঠিক অ্যাটিটিউড নয়, এটা কিছুতেই কারেক্ট অ্যাপ্রোচ হতে পারে না, সঠিক দৃষ্টিভঙ্গি হতে পারে না। কোনটা? যে ডেমনিক ফোর্সকে তুষ্ট করার ব্যাপারটা, কোনো অশুভ শক্তিকে তুষ্ট করার ব্যাপারটা, এটা কি মনের একটা অন্ধবিশ্বাস, এর পেছনে কোনো যুক্তি নেই। সেটাই পরের লাইনগুলোতে কনভে করা হয়েছে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিছুতেই কারেক্ট অ্যাপ্রোচ, সঠিক দৃষ্টিভঙ্গি নয়, সঠিক মনোভঙ্গি নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটাকে কখনো অনুসরণ করা উচিত নয়। এই অ্যাপ্রোচটাকে, ডেমনিক ফোর্সকে তুষ্ট করার যে অ্যাপ্রোচ। তারপরে বাবা কি বলছেন? ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, অবশ্যই একজনকে বুঝতে হবে, দ্য ডিফারেন্স, পার্থক্যটাকে, বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ডেস্টিনি মানে কি? নিয়তি। নিয়তির অদৃষ্ট সম্বন্ধে সেই ধারণা, ভিশন মানে হচ্ছে ধারণা, যার সঙ্গে কোনটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে না ফিয়ার, ভয়, ভয় তাড়িত ধারণা। তোমার জীবনে কোনো ঘন অন্ধকার নেমে এসেছে, তুমি ভীষণভাবে ভীত, তুমি ভাবছো এটা অশুভ শক্তির জন্য হয়েছে, এই যে ধারণাটা, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, অদৃষ্ট সম্বন্ধে ভয় তাড়িত ধারণা। তোমার জীবনে কোনো ক্ষতি হয়েছে, ক্ষয় হয়েছে, ক্ষতি হয়েছে, ঘন অন্ধকার নেমে এসেছে, তোমার জীবনে ভীষণভাবে বিপর্যয় এসেছে, তুমি কি ভাবলে এটা কোনো অশুভ শক্তির জন্য হয়েছে, এই অদৃষ্ট তোমার ভাগ্যে ছিল। এই যে ধারণাটা, এই ধারণাটা আর একটা ধারণা নিয়ে আলোচনা করব, তার মধ্যে ডিফারেন্সটাকে বুঝতে হবে। পরবর্তী ভিশনটা কি দেখো, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবলস, সেই ধারণা যেটা সক্ষম করবে আমাদেরকে টু সিক, খুঁজে নিতে, দ্য এনিমি, শত্রু। কে সেই শত্রু? কিসের শত্রু? এনিমি অফ ফুলফিলমেন্ট, যে এনিমি তোমার মধ্যে পরিপূর্ণতাকে আসতে দেয় না, তোমার মধ্যে যে যুক্তিগ্রাহ্য ধারণা সেটাকে গড়ে তুলতে দেয় না, উইদিন আওয়ার সেলফ, যে এনিমি আমাদের মধ্যেই রয়েছে। তাহলে কোন দুটোর মধ্যে আমাদেরকে ডিফারেন্স খুঁজে নিতে হবে? যে নিয়তি সম্বন্ধে, অদৃষ্ট সম্বন্ধে যে ভয় তাড়িত ধারণা, এইটা, আর একটা ভিশন যেটা ভীষণভাবে যুক্তিকে আনয়ন করে, ভীষণভাবে কার্যকারণ সম্বন্ধকে বুঝে নিয়ে তোমাকে জাজ করতে সাহায্য করবে, ভীষণভাবে বুঝে নিতে সাহায্য করবে যে আমার মধ্যে একটা এনিমি রয়েছে, যে আমার পরিপূর্ণতাকে, আমার চিন্তাভাবনার স্রোতকে যে বাধা দিচ্ছে, তাকে খুঁজে নেওয়ার যে ব্যাপারটা, সেই ক্যাপাসিটি তোমার মধ্যে আনয়ন করতে হবে। এই ভিশনটা যদি তোমার মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে দেখবে জীবনে ভীষণভাবে তুমি সাফল্যকে অর্জন করতে পারছো, প্রত্যেকটা বাধা, প্রতিবন্ধকতাকে তুমি ভীষণভাবে অতিক্রম করতে পারছো, খুব সহজেই জয় করতে পারছো। তাহলে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেটাকে একজনকে অতি অবশ্যই, একটা হচ্ছে যুক্তিগ্রাহ্য ধারণা, যুক্তিগ্রাহ্য যার মধ্যে যুক্তি রয়েছে, যুক্তি দিয়ে সব কিছু বোঝা, আর একটা হচ্ছে অদৃষ্টর উপরে সব কিছু ছেড়ে দেওয়া, অন্ধবিশ্বাসকে পাথেয় করে অদৃষ্টের উপরে সব কিছু ছেড়ে দেওয়া। তাহলে এই দুটো আইডিয়া, এই দুটো ধারণার মধ্যে পার্থক্যটাকে বুঝতে হবে, একটার মধ্যে যুক্তি রয়েছে আর একটার মধ্যে যুক্তি নেই। পরের প্যারাতে চলো। আই রিমেম্বার, আমি মনে করতে পারি, মাই ফাদার, আমার বাবা, স্টার্টিং হিজ ডে, তার দিনটাকে শুরু করতেন অ্যাট 4 AM, 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোরবেলার পূর্বে 4টের সময় আমার বাবা নামাজ পড়ে তার দিনটাকে শুরু করতেন। আফটার দ্য নামাজ, নামাজ পড়া হয়ে গেলে,
হি ইউজড টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, ছোট্ট একটা নারকেল বাগান যেটা তাদের ছিল, সেখানে তিনি হেঁটে যেতেন। অতীতের নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল, সেই জন্য ইউজ টু এর ব্যবহার করা হয়েছে। উই ওন, যেটা আমাদের ছিল, অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে এই কোকোনাট গ্রোভটা কত দূরে ছিল না 4 মাইল দূরে ছিল। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, তারপরে তিনি প্রায় 1 ডজন 10-12টা নারকেল নিয়ে তিনি ফিরে আসতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড, যেটা বাঁধা থাকতো টুগেদার, একসঙ্গে বেঁধে নিয়ে তিনি কী করতেন, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার যে কাঁধ তার ওপাশে তিনি সেটাকে রাখতেন। অ্যান্ড অনলি দেন, এবং তারপরে উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে সেই নারকেল নিয়ে তিনি ফিরে আসতেন এবং তার ব্রেকফাস্ট প্রাতরাশকে তিনি সারতেন। দিস রিমেন্ড হিজ রুটিন, এটাই ছিল তার রুটিন। ইভেন, এমনকি হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, তার 60-এর যে বয়স, সেই বয়সে 60 বছর বয়সের শেষের দিকেও এটাই ছিল তার রুটিন। তো আবার আমরা কিছুটা পড়ে ফেললাম, চলো এটাকে আরেকবার সামাপ করে নিই। বাবা কি বলছেন না, প্রত্যেকটা বারংবার ঘটে যাওয়া অ্যাঙ্গুইশ, লঙ্গিং, ডিজায়ার, এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কি খোঁজে না, স্পেশাল হেল্পারকে খোঁজে। এরপরে তিনি কি বলছেন যে সেই সমস্ত লোকেরা যারা তার কাছে আসেন দুর্দশাগ্রস্ত হয়ে, তিনি তাদের ক্ষেত্রে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। কোন ক্ষেত্রে না, এই সমস্ত লোকেরা ভাবে তাদের জীবনে যে ঘন অন্ধকার নেমে এসেছে, যে বিপর্যয় এসেছে, তার পিছনে বোধহয় কোনো ডেমনিক ফোর্সেস রয়েছে, অশুভ শক্তির হাত রয়েছে। এই অশুভ শক্তিগুলোকে দমন করার জন্য প্রেয়ার্স এবং অফারিংস, প্রার্থনা করা হতো এবং নৈবেদ্য প্রদান করা হতো, নৈবেদ্য প্রদান করতেন তিনি। সেই ক্ষেত্রে তিনি মধ্যস্থতাকারীর গো বিটুইন ছিলেন, মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। পরক্ষণে তিনি বলেন, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা আদৌ সঠিক দৃষ্টিভঙ্গি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটাকে কখনোই অনুসরণ করা উচিত নয়। এবং তারপরে বলেন, ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফিয়ার রিটেন ভিশন অফ ডিস্টাইনি, তিনি কি বললেন যে একজনকে অবশ্যই ডিফারেন্সটা বুঝতে হবে, অদৃষ্টের ধারণা, যেটা ভীষণভাবে ভয় তাড়িত, ভয় পেয়ে কোনো কিছুর সম্বন্ধে ধারণা করা, আর একটা কি না, যে ভিশনটা তোমার মধ্যে যে পরিপূর্ণতা আসার ক্ষেত্রে যে বাধা দেয় যে শত্রু, তাকে খুঁজে নেওয়ার ভিশন, অর্থাৎ সব কিছুকে যুক্তি দিয়ে ঠিকঠাক করে বুঝে নিয়ে আত্মসমীক্ষার মাধ্যমে এগিয়ে যাওয়াটা, এই ডিফারেন্স সম্বন্ধে অতি অবশ্যই একজনকে অ্যাওয়ার থাকতে হবে। তারপরে তিনি তার বাবার রুটিন সম্বন্ধে বলেছেন পরের প্যারাগ্রাফে, যে 4টের সময় তিনি উঠে পড়তেন এবং ভোরের পূর্বে 4টের সময় তিনি নামাজ পড়ে তার দিনটাকে শুরু করতেন। তারপরে তিনি হেঁটে বেশ কিছুটা দূরে যেতেন, তাদের যে ছোট্ট নারকেল বাগান রয়েছে সেখানে যেতেন, যেটা কত মাইল দূরে না 4 মাইল দূরে। সেখানে গিয়ে তিনি প্রায় 1 ডজন নারকেল নিয়ে আসতেন এবং সেটাকে বেঁধে নিয়ে তিনি তার কাঁধে ঝুলিয়ে নিতেন, ঝুলিয়ে নিয়ে তিনি বাড়িতে আসতেন এবং তারপরেই তিনি তার প্রাতরাশ ব্রেকফাস্টটাকে সারতেন। এটাই ছিল তার রুটিন, ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এমনকি 60 বছর বয়সের দ্বারপ্রান্তে এসেও শেষের দিকেও তিনি এই রুটিনটাকেই ফলো আপ করতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারাটা জীবন ধরে ট্রাইড, চেষ্টা করেছি, টু এমুলেট মানে হচ্ছে অনুসরণ করা, অনুসরণ করতে চেষ্টা করেছি কাকে, মাই ফাদার। আমার সারাটা জীবন ধরে থ্রু আউট মাই লাইফ আই হ্যাভ ট্রাইড টু এমুলেট, আমি অনুসরণ করার চেষ্টা করেছি কাকে, মাই ফাদার, আমার বাবাকে। কোন ক্ষেত্রে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার যে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার যে জগৎ রয়েছে, সেই জগতে আমি আমার বাবাকে সারাটা জীবন ধরে আমার পরবর্তী জীবনে কি করেছি না অনুসরণ করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডেভার্ড মানে চেষ্টা করা, আমি চেষ্টা করেছি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করেছি, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলোকে, জীবনের মৌলিক সত্যগুলোকে আমি অনুধাবন করার চেষ্টা করেছি। রিভিল্ড টু মি
যেটা প্রকাশিত হয়েছিল আমার কাছে বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং একই সঙ্গে একই সাথে আমি প্রত্যয়ী হয়েছি, আমার মধ্যে প্রত্যয় জেগেছে। ফিল কনভিন্সড দ্যাট যে দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, এক ঐশ্বরিক ক্ষমতা, এক ঐশ্বরিক শক্তির অবশ্যই অস্তিত্ব রয়েছে। দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা কি করে না একজনকে, এক মানুষকে হিউম্যান মাইন্ডকে, হিউম্যান বিইংকে, মানুষকে যেটা তুলে ধরে, যেটা দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, ভ্রান্তি থেকে তাকে মুক্তি দেয়, কনফিউশন থেকে মুক্তি দেয়। আর কোথা থেকে মুক্তি দেয়? মিজারি, কষ্ট, মেলাঙ্কলি, দুঃখ, অ্যান্ড ফেলিওর, এবং ব্যর্থতা। তাহলে এই ডিভাইন পাওয়ার কি করে না একজনকে তার কনফিউশন থেকে, মিজারি থেকে, মেলাঙ্কলি থেকে, ফেলিওর থেকে, ব্যর্থতা, দুঃখ, কষ্ট, ভ্রান্তি, এগুলো থেকে তাকে লিফট আপ করে। অ্যান্ড গাইড ওয়ান, এবং মানুষকে পথ প্রদর্শনা করে কোথায় নিয়ে যায়? টু ওয়ানস ট্রু প্লেস, তার যে প্রকৃত সত্যিকারের যে স্থান, সেখানে তাকে নিয়ে যায়। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, এবং ব্যক্তিগতভাবে একজন মানুষ সে যখন সিভার্স, ছিন্ন করে হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার যে মানসিক এবং শারীরিক যে বন্ধন, সেটাকে যখন সে সিভার করতে, ছিন্ন করতে সক্ষম হয়, তখন কি হয়? হি ইজ অন দ্য রোড, সেই রোডে, সেই পথে সে উপনীত হয়। সেই পথটা কোথায় নিয়ে যায় তাকে? টু ফ্রিডম, স্বাধীনতার পথ এটা। হ্যাপিনেস, তার জীবনে হ্যাপিনেসকে, সুখকে, আনন্দকে আনয়ন করে। অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তিকে প্রদান করে। তো এই ছিল আমাদের লাস্ট প্যারাগ্রাফ। চলো এটাকে আমরা আর একবার সাম আপ করে নিই। কি বলা হয়েছে এই প্যারাগ্রাফে? এপিজে আব্দুল কালাম কি বলেছেন? যে তার সারাটা জীবন ধরে তিনি এমুলেট করার চেষ্টা করেছেন, অনুসরণ করার চেষ্টা করেছেন। কাকে? না তার বাবাকে। কোন ক্ষেত্রে? ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার বিজ্ঞান এবং প্রযুক্তির যে জগৎ, সেই জগতে সারাটা জীবন ধরে তার পরবর্তী জীবনে তিনি তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। তিনি কি প্রচেষ্টা চালিয়ে গেছেন? না তিনি বোঝার চেষ্টা করে গেছেন জীবনের মৌলিক সত্যগুলোকে। আর কি না ফিল কনভিন্সড, তার মধ্যে আত্মপ্রত্যয় ছিল, তিনি প্রত্যয়ী হয়েছিলেন, তার মধ্যে বিশ্বাস জন্মেছিল। কি, কোন ব্যাপারে? না দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, ঐশ্বরিক ক্ষমতা, ঐশ্বরিক শক্তি এই মহাবিশ্বে, বিশ্বব্রহ্মাণ্ডে তার অস্তিত্ব রয়েছে। যে ডিভাইন পাওয়ার ক্যান লিফট ওয়ান আপ, কোন কোন জায়গা থেকে মুক্তি দেয় একজনকে? কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি, ফেলিওর, এইগুলো থেকে তাকে মুক্তি দেয় এবং তাকে গাইড করে কোথায় নিয়ে যায়? তার যে ট্রু প্লেস, তার ডেস্টিনেশনে তাকে পৌঁছে দেয়। এরপরে তিনি কি বললেন? যে ইন্ডিভিজুয়াল সে যদি ছিন্ন করতে পারে ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ডকে, মানসিক আবেগগত বন্ধন এবং শারীরিক বন্ধন, এই বন্ধন মায়া মমতার যে বেড়া জাল, এটাকে যদি সে ছিন্ন করতে পারে, দেন হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। তখনই মানসিক প্রশান্তি, শান্তি, সুখ এবং স্বাধীনতা তার জীবনে আসবে, তার জীবনে এগুলির আগমন ঘটবে।